শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৫৪তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। তানভীর বিড়বিড় করতে করতে রিজের রুম পর্যন্ত যেতে ফোনে কল বেজে উঠল। তানভীরের বেস্ট ফ্রেন্ড সোহাগ কল দিচ্ছে। তানভীর কল রিসিভ করতেই ওপাশ থেকে সোহাগ একদম কি বলতে থাকলো। তানভীর প্রখর স্বরে বলল, আমাকে এসব বলে লাভ হয় না, আমি এখন আসতে পারবো না, এমপির সাথে একটি প্রোগ্রামে যেতে হবে, প্লিজ দোস্ত একটু আয়। আরে ভাই আমার সময় নাই। শোন তানভীর, আমাকে যতই ব্যস্ত দেখাস না সমস্যা নাই, কিন্তু তোর গার্লফ্রেন্ডের জন্য অন্তত আয়। একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। তোর আমার মাঝখানে ওকে কেন টানছিস? কারণ আমার কথা তুই গুরুত্ব দিচ্ছিস না। প্লিজ তানভীর, জাস্ট 5 মিনিট লাগবে, আয় তুই। তানভীর ভারী কণ্ঠে বলল, বন্যা কি এখনো ভার্সিটিতে? আমি তোর কাছে সকাল থেকে চিল্লাচিল্লি করছি, তুই আমাকে পাত্তা দিচ্ছিস না। বন্যার নাম শুনতে কণ্ঠস্বর পাল্টে গেছে। দাঁড়া, এখন থেকে তোকে ওর কসম দিয়ে সব কাজ করাবো। তানভীর রাগী স্বরে বলল, আর যাই করিস কোনোদিন ওর নাম নিয়ে কসম কাটবি না, বলে দিলাম। পরিবারের বাইরে আমার একমাত্র দুর্বলতা ও, তাছাড়া কসম কাটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, কাটবো না, এখন আয়। বন্যা যদি সত্যি ভার্সিটিতে থাকে তাহলে আসবো। আরে আছে আছে, আয়। প্রয়োজনে আটকে রাখবো, তাও তুই আয়। আমার কাজটা কিন্তু করে দিতেই হবে। ভুলেও বন্যাকে কিছু বলতে যাস না, আমি আসতেছি। তানভীর দ্রুত বেরিয়ে গেছে। এদিকে মেঘ আবিরকে আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। তানভীর চলে গেছে কতক্ষণ আগে। মেঘ আজকে এখনো চোখ খুলতে পারছে না। আবিরের ঠোঁটের কোণে হাসি রেখে অপলক দৃষ্টিতে মেঘকে দেখছে। তিরতির করে কাঁপছে মেঘের ওষ্ঠদয়। লজ্জা আর ভয়ে নাকের ডগা আর গাল লাল টমেটোর মতো হয়ে গেছে। নিস্তব্ধতা বুঝতে পেরে মেঘ ধীরে ধীরে চোখ মেলল। সরাসরি চোখ পড়ল আবিরের চোখে। আবিরের নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ লজ্জায় মাথা নিচু করে ঘাড় কাত করে তানভীরকে দেখার চেষ্টা করলো। তানভীরকে রুমের কোথাও দেখতে না পেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, ভাইয়া কোথায়? চলে গেছে। কেন? সেটা আমি কিভাবে বলবো? তোর ভাইয়াকে জিজ্ঞেস কর গিয়ে। হঠাৎ দেওয়ালের দিকে আবিরের নজর পড়ে। যে হাতটা নিজে আটকে রেখেছিল সে হাতেই রং ছিল। আবির সেটা খেয়াল করেনি। মেঘের চুল বাঁচাতে গিয়ে উল্টো দেওয়াল নষ্ট করে ফেলেছে। আবির সঙ্গে মেঘেরও চোখ ঘুরিয়ে তাকালো। দেওয়ালে আবিরের হাত দেখে আর্তনাদ করে উঠল, এটা আপনি কি করলেন? আমি ইচ্ছে করে করছি নাকি? তোর চুল বাঁচাতেই তো করেছি। মেঘ একটু দূরে সরে দেওয়ালটা দেখে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানটা এখন কিভাবে ডিজাইন করব? আবির মেঘের হাতের কবজি শক্ত করে ধরে টেনে নিয়ে রঙের বক্সে চুবিয়ে সঙ্গে সঙ্গে দেওয়ালে ছাপ দিল। সেখানে আবিরের হাতটা রেখেছিল ঠিক সেখানটায় মেঘের হাতে আটকানো খুব চেষ্টা করে আবিরকে শক্ত করে। সামনে মেঘ অতি নগ্ন একটা মানুষ। আবিরের হাতের রং আরেকটা অন্য করে শক্ত করে ধরে ঠিকমতো বোঝাই যাচ্ছিল না, কিন্তু মেঘের হাতের ছাপটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ভালোভাবে খেয়াল করলে মেঘের ছোট্ট হাতটাকে ঘিরে আবিরের বড় হাতটা প্রখর ছাপটা ঠিক চোখে পড়ছে। মেঘ ক্ষুব্ধ হয়ে বলল, আপনি এমন করলেন কেন? কি ডিজাইন করবে ভেবে পাচ্ছিস না? তাহলে কি করব? মেঘ কণ্ঠ শক্ত করে বলল, আমি কিন্তু সম্পূর্ণ দেওয়ালটাই নষ্ট করে ফেলবো। আবির মুচকে এসে বলল, একদিনের জন্য রুম থেকে দিয়েছি, সাজাবি নাকি নষ্ট করবি পুরোটাই তোর ওপর, আমি কিছুই বলবো না। মেঘ শীতল কণ্ঠে বলল, মাঝখানে হাতের চাপটার কারণে কি পচা লাগছে? আপনি এমনটা না করলেও পারতেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই তো কাজ শেষ কর, তারপর দেখিস কত সুন্দর লাগে। মেঘ মুখ ভোতা করে ঠোঁট ভেঙে কাঁদো কাঁদো মুখে বলল, আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মুচকে এসে দুগালে মেঘের রাগে ফুলে ওঠে। নাকটা আলতোভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল, দেয়াল জুড়ে এত সুন্দর পেন্টিং থাকবে আর তাতে ডিজাইনারের হাতের ছাপ থাকবে না তা হয়? ছাপটার নিচে তোর নামটাও লিখে দিস। বাসার মানুষ দেখলে কি ভাববে? বাসার মানুষ যখন জিজ্ঞেস করবে এই ডিজাইনটা কে করেছে, তখন আমি কি বলবো? শেওড়া গাছের পেতনি ডিজাইনটা করে দিয়ে গেছে, নাকি আমার কাল্পনিক বউ করে দিয়েছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, কথা কথা বউ বউ করবেন না। আমি কিন্তু বড় আব্বুকে বলে দিব। কি বলবি? বলবো আপনি সারাক্ষণ বউ বউ করেন, অথচ বিয়ের কথা বললেই ভাব নেন। আপনাকে ডাক্তার দেখাতে হবে। আবির নিঃশব্দে হেসে শুধালো, তুই কি আমার ইনডাইরেক্টলি পাগল বললি? মুখের ওপর কিভাবে বলবো? কি? আবির এক পা করে এগোচ্ছে। মেঘ পেছাতে পেছাতে চেঁচিয়ে উঠল, এমন করলে আমি কিন্তু চিৎকার করবো। কর চিৎকার, কাকে ডাকবি ডাক।
দেখি কে তোকে বাঁচায়। মেঘ ভেজা কণ্ঠে বলল, আম্মু বাঁচাও। আবির মেঘের মুখ চেপে ঠান্ডা ঠাট্টা স্বরে বলল, ছি মেঘ, এভাবে মামনিকে ডাকছিস? মামনি ভাববে আমি তোকে ছি। মেঘ বিষময় দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের মুখ ছেড়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, সরি, তোকে আর ডিস্টার্ব করবো না, তুই তো কাজ শেষ কর। আবির তাওয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ আহম্মকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আবির ভাইকে রাগ করেছে এটা ওনার কথাতেই বোঝা গেল। মেঘ কি করবে তাই ভাবছে। আচমকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে নজর পড়তেই মেঘে সব ভুলে গেছে। গালে আবিরের 2 আঙ্গুলের স্পর্শ, নাকের ডগায়ও আঙ্গুলের দাগ, নাক আর কপাল জুড়ে রং লেগে আছে। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে বারবার লজ্জায় লালিত হচ্ছে। মেঘ নিজের গালে হাত রেখে আবিরের স্পর্শ অনুভব করার চেষ্টা করছে। অমনিতেই বুকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে। আচমকা মিম দরজায় দাঁড়াতেই মেঘ তাড়াহুড়ো করে দেওয়ালের দিকে ঘুরে ওড়না দিয়ে মুখটা ঢেকে নিল, যাতে রঙের দাগ মিম কোনোভাবে দেখতে না পায়। মিম দৌড়ে সত্যজিৎ কণ্ঠে শুধালো, আপু তুমি দেখি এখনই লুকাইছো, দেখি এদিকে কি ঘুরত। মেঘ দেওয়ালে রং করতে করতে তপ্ত স্বরে বলল, ডিস্টার্ব করিস না, রুমে যা। তুমি কি লুকাচ্ছ বলো, তাহলে চলে যাব। মেঘ হুঙ্কার দিয়ে বলল, আবির ভাই কিন্তু ওয়াশরুমে আছে, ডাকবো? মিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া রুমে আগে বলবা না? আমি গেলাম, পরে এসে দেখবো তুমি কি লুকাইছো। মেঘ কিছুক্ষণ ভেবে পুনরায় কাজ শুরু করে। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে ভিজা শরীরে টি-শার্ট গায়ে দিয়ে ফোন নিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। মেঘের দিকে একবারও তাকেও দেখেনি। মেঘ অসহায়ের মতো আবিরের যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। চোখে মুখে বিষণ্ণতা ভরে উঠেছে, তবুও সবকিছু একপাশে রেখে কাজে মনোযোগ দিল। আবির নিচে নামতেই মিম ছুটে এসে মেঘকে দেখতে। ততক্ষণে মেঘ রং দিয়ে গালে আরো দাগ দিয়ে আঙ্গুলের ছাপটা মুছে ফেলেছে। মিম রুমে ঢুকতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, তখন কি লুকাইছিলা? মেঘ স্বাভাবিকভাবে ঘুরে মিমের গালে রঙের 2 আঙ্গুল ছুঁয়ে বলল, তোর কাছ থেকে আমি কি লুকাবো বল? আপু তোমার গালে এত রং কেন? খেয়াল ছিল না, হুট করে গালে হাত দিয়ে ফেলছি। দুটো দেওয়াল ভালোভাবে পর্যবেক্ষণ করে মিম বলল, আপু দুটো দেওয়ালই সুন্দর হয়েছে, ভাইয়ার রুমটা অন্যরকম লাগছে। মেঘ মৃদু স্বরে বলল, সত্যি সুন্দর লাগছে? 100% সত্যি। ওনার কি পছন্দ হবে? কিছুই তো বললেন না। আমি বলছি ভাইয়ার পছন্দ হবেই, তাছাড়া তুমি তো এঁকে দিবা, সেটাই প্রশংসা করবে। দেখো, সেটা যদি ব্যাঙের ছাতা হয় তবুও বলবে অনেক সুন্দর হয়েছে। মিম বিছানার উপর বসে পা ঝুলাতেই মেঘের সঙ্গে গল্প করছে। মেঘ আবিরের কথার মতো নিজের হাতের ছাপটা নিচে নিজের নাম লিখেছে। তাছাড়া এক সাইডে সাজ্জাদুল খান আবির নাম লিখে ডিজাইন করে দিয়েছে। মিমকে কিছু জিনিস দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছে, বাকিগুলো নিয়ে মেঘ পেছনে আসতেই এতক্ষণে আবির একবার ওপরেও যায়নি। মিম নিচে নিয়ে আসতে আবির প্রশ্ন করলো, তোর বোনের কাজ শেষ? হ্যাঁ, অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। আবির কোনো কথা না বলে নিজের রুমে চলে গেছে। দুটো দেওয়ালের ডিজাইনের কারণে রুমটা চেনা যাচ্ছে না। আবিরের রুমটা খানবাড়ির সব রুমের থেকে বড় রুম। একসময় এই রুমে আলী আহমদ খান আর মালিয়া খান থাকতেন। ওনাদের জন্য মূলত বানানো হয়েছিল। পরবর্তী বিভিন্ন সমস্যার কারণে আলী আহমদ খানকে নিচে চলে যেতে হয় আর রুমটা আবিরের দখলে চলে আসে। রুমটা ঠিক মাঝ বরাবর দরজা অবস্থিত। ভেতরের এক পাশে আবিরের ব্যবহার্য সব সামগ্রী আর অন্য পাশে প্রয়োজনীয় জিনিসপত্র। ছোটবেলা সাইকেল থেকে শুরু করে লাগেজ, ক্রিকেট বল, ফুটবল, যাবতীয় জিনিসপত্র, পুরনো একটা ওয়ার্ডরোব, আরো অনেক কিছু। ওইদিকে সব জিনিসপত্র বড় কাপড় চোপড় দিয়ে ঢাকা। মালিয়া খান বলেছিল পুরনো জিনিসগুলো স্টোর রুমে রেখে দিতে। আবির সেগুলো সরাতে রাজি হয়নি। রুমে আট করায় এখন একপাশে অতিরিক্ত সুন্দর করে লাগছে বিধায় অন্য পাশে অগোছালো লাগছে। তবে আবিরের সেদিকে মনোযোগ নেই। আবির উদ্বিগ্ন নয়নে দেওয়ালের দিকে চেয়ে আছে। একবার চোখে পড়ছে নিজের নামের দিকে। পুনরায় নজর আটকে মেঘের হাতের ছাপের দিকে। মেঘ নামটার ওপর আকস্মিক আবিরের ঠোঁটে হাসি ফুটে ওঠে, আনন্দিত। অন্যদিকে তানভীর ভার্সিটি গিয়ে সামনে সোহাগ আর শিমুলকে দেখতে পেল। ওরা তানকে দেখে মুখে হাসি নিয়ে বলল, তানভীরকে প্রশ্ন করলো, বন্যা কোথায়? চল আমাদের কাজ আগে শেষ করে আসি, 5 মিনিটের কাজ। বন্যার সাথে আগে দেখা করব, তারপর তোদের ব্যাপার ভেবে দেখব। দুটো মেয়ের সঙ্গে ওদিকে গেল। তানভীর ওদিকে দেখলো, পরে বাইক স্টার্ট দিল। থামলো ঠিক বন্যার পেছনে। বন্যা পেছন ফিরে তাকিয়ে দেখলো তানভীর ঘন ঘন
ফোন দিতে লাগলো। এক প্রকার বিরক্ত হয়ে বন্যা পিছু ফিরতেই দেখলো তানভীর বাইক থেকে নীরের দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা চেহারা স্বাভাবিক করার চেষ্টা করলো। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, এদিকে আসো। বন্যা বান্ধবীদের দিকে তাকিয়ে ধীর এগিয়ে এলো। তানভীর প্রখর স্বরে বলল, ফোন দিয়ে ফোন রিসিভ করার প্রয়োজন মনে করো না? ইদানিং ফোন বন্ধ করে রেখেছো, সমস্যা কি? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ফোন নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। আব্বু বলেছে আগামী সপ্তাহে ফোন কিনে দিবেন। ও, আর কোনো কারণ নেই? আর কি কারণ থাকবে? ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তোমাকে রাগ উল্টোপাল্টা কথা বলছিলাম, তার জন্য দুঃখিত। ভাই রক্তাক্ত দেহ দেখে আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। বুঝে না বুঝে তোমাকে অনেক রাগ দেখিয়েছি, বললো। মলিন হাসলো। কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এভাবেই রিয়েক্ট করতাম, নয়তো আরও বেশি করতাম। আই এম রিয়েলি সরি বন্যা, এত ফর্মালিটি করতে হবে না, আমি সত্যি কিছু মনে করিনি। আবির ভাই এখন কেমন আছে? মেঘ কেমন আছে? দুজনে আলহামদুলিল্লাহ ভালো আছে। হঠাৎ করেই ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, একটা কথা জিজ্ঞাসা করি? অবশ্যই। আপনি মিনাজা তামিমকে কি করেছেন? কেন, কোনো সমস্যা? না না, ওরা অনেকদিন ভার্সিটি আসে না, এখন আসলেও অনেক চুপচাপ থাকে, তাই বললাম আর কি। ও আচ্ছা, এসব কোনো বিষয় না, আমি বেশি কিছু করিনি। আমার জায়গায় ভাইয়া থাকলে ওদের আর কোনোদিনও দেখতে পারতা না। তানভীর একটু থেমে আবার প্রশ্ন করলো, একটা কথা, ভার্সিটিতে কেউ তোমাকে ডিস্টার্ব করে? বন্যা মনে মনে আওড়ালো, ডিস্টার্ব করলেও তো আপনাকে বলবো না। স্বাভাবিক কণ্ঠে বলল, না। যদি মনে করো আমাকে না বললে আমি কিছু জানতে পারবো না, তাহলে এটা তোমার ভুল ধারণা, বরং তুমি নিজে থেকেই জানালে তোমার লাভ। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, এখন আসি। যেতে বলছি তোমায়? আমার তাড়া আছে। কেন, কেউ অপেক্ষা করছে? মানে কিছু না, ভার্সিটিতে পরশুদিন প্রোগ্রাম আছে, কষ্ট করে মেঘকে জানিয়ে দিন। ঠিক আছে, এখন চলো। কোথায়? তোমায় কিছু খাওয়াই। আমি কিছু খাবো না আজ, অন্য কোনো দিন আপনাকে খাওয়াবো। তানভীর ভারী কণ্ঠে বলল, সেসব পরে দেখা যাবে, এখন বাইকে বসো। এক গ্লাস আখের জুস হলেও খেতে হবে, না হয় আমি ধরে নিব তুমি আমার উপর রাগ করে আছো। আমি সত্যি রেগে নেই, বিশ্বাস করুন। মানলাম আন্টি, বিশ্বাসই করলাম, এখন চলো। বন্যা দাঁতে দাঁত চেপে বাইক উঠে বসলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও তানভীরের সাথে 2 গ্লাস আখের জুস খেয়েছে। শুধুমাত্র মেঘের ভাই বলে বাধ্য হয়ে বন্যা তানভীরের সব কথা শোনে। না হয় কোনোদিন বলতো। মিনাজা তামিমকে বন্যা 2-1 বার জিজ্ঞেস করেছে কি হয়েছিল বলতে, কিন্তু ওরা কিছুই বলছে না, বারবার এড়িয়ে যাচ্ছে, তার জন্যই তেমন জোর করেনি। তবে ভালো কিছু যে ঘটেনি এটা 100% শিওর বন্যা। আবিরের অসুস্থতার পর থেকে মেঘ মিনাজের কথা ভুললেও ভাবে না। বন্যা কিছু বললেও তেমন পাত্তা দেয় না, তেমনই রেগুলার ভার্সিটি আসেও না। বাড়িতে কিছু বলে শরীর খারাপ, মন খারাপ বলে নানান বাহানা দিয়ে দেয়। তানভীর সব দিক সামলায় না, বোনকে কিছু বলতে পারে আর না বাসায়। মেঘের চোখে তানভীর সেরা ভাই হলেও বন্যার চোখে তানভীর একজন রাজনীতিবিদ, দাপটিক ভিলেন টাইপের ছেলে। এত বছর যাবৎ মেঘকে শাসন করা দেখে বন্যা তানভীরকে ভয় পেত। মিনাজের দুর্ঘটনার পর থেকে আরো বেশি আটকে থাকে, দূরত্ব মেনটেন করে চলে। তানভীর বন্যাকে রিকশায় উঠিয়ে দিয়ে সোহাগদের কাছে চলে আসে। সোহাগ ঠাট্টা স্বরে বললে, আগে আসতে চাইছিলেন আর এখন? তানভীর মুচকে এসে বলল, কতদিন পর মেয়েটাকে দেখলাম। আহা, কত আবেগ। কোথায় যাবি বলছিলি, চল। বিকেল থেকে মেঘ আর মিম শপিং এ যাবে বলে পাগলামি শুরু করেছে। তানভীর যেতে বলা হয়েছিল, কিন্তু তানভীর প্রোগ্রামে ব্যস্ত, যেতে পারবে না। মেঘ আর মিম একা যেতে পাগলামি শুরু করেছে। ওদের কাউ কাউ শুনে আবির নিচে আসছে। আবিরকে দেখে দুবনি চুপ হয়ে গেছে। সদ্য ঘুম থেকে উঠে আসে আবিরের চোখ মুখ লাল টকটক করছে। আবির অস্পষ্ট কণ্ঠে শুধালো, কি হয়েছে তোদের? মেঘ মিম কোনো কথা বলল না। আকলিমা খান বললেন, ওরা শপিং এ যেতে যাচ্ছে। যাক, সমস্যা কি? একা যেতে চাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকিয়ে বলল, একা যেতে হবে কেন? তোমরা না গেলে আমি ওদের নিয়ে যাচ্ছি। মেঘ আর মিম দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল, বলল না। রাগে আবির চোখ লাল করে কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে শোধালো, সমস্যা কি তোদের? মেঘ মাথা নিচু করে উত্তর দিল, কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলে কাকিয়াকে নিয়ে শপিং এ যা, বেশি তাড়ামি করবি না, ঠিক আছে? মেঘ একদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে ওপর নিচে মাথা নাড়লো। অনুমতি ছাড়া একা শপিং এ যাওয়া অসম্ভব বিষয়, এটা তার অজানা নয়। তবুও চেষ্টা করে দেখছিল যদি অনুমতি পেয়ে যেত। আবির আগের ভাবমূর্তি বজায় রেখে
দাঁড়িয়ে আছে। মেঘ আর মিম তাড়াহুড়ো করে নিজের রুমে চলে গেছে। হালিমা খান আর আকলিমা খানের সঙ্গে মিম আর মেঘ শপিংয়ে গেছে। মেঘ আর মিম সুযোগ বুঝে আবিরের জন্য 2-3টা শার্ট, টি-শার্ট আর দুইজনের জন্য 3টা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে। মেঘরা বাসায় ফিরতে তানভীর ভার্সিটির প্রোগ্রামের কথা বলেছে। আবিরও সেখানে উপস্থিত ছিল। মেঘ নিজের হাতে শপিং ব্যাগগুলো লুকিয়ে নিজের রুমে নিয়ে গেছে। আবির বিষয়টা খেয়াল করলেও কিছু বলেনি। আবির রাতে ঘুমানোর জন্য রুমে ঢুকে দরজা চাপাতে রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। আবিরের দরজার আড়ালে মেঘের হাতের ছাপটা আগের মতো বেরঙিন নেই। মেঘ সেখানে নীল রঙের ছাপ দিয়েছে, এমনকি অন্য হাতের ছাপটাও দিয়েছে। আশেপাশে মেঘের দুহাতের ছাপ দেখে আবির মুচকি হাসে, পাগলি একটা। প্রোগ্রামের দিন ঠিক সময় মতো মেঘ ভার্সিটি চলে আসে। মেঘকে দেখে মিনাজ আর তামিম এগিয়ে এসে শোধালো, কেমন আছিস? মেঘ অন্যদিকে মুখ করে বলল, আলহামদুলিল্লাহ। মেঘ ওদের পাশ কাটিয়ে চলে গেছে। বন্যা আর মেঘ দুজনেই আজ গ্রাউন্ড ড্রেসে হিজাব পরেছে। মেঘ আর বন্যা কিছুটা সামনে এসেই লিফাত নামের ছেলেটার সাথে দেখা। লিফাতের হাতে সিগারেট। বন্যা আর মেঘকে দেখে থমথম খেলো। সিগারেট পেছনে ফেলে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছো তোমরা? বন্যা আর মেঘ দুজনে কপাল কুঁচকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বন্যা বলল, আলহামদুলিল্লাহ ভালো। বন্যা মেঘের হাত ধরে বলল, চল এখান থেকে। মেঘ তখন সরু নেত্রে রিফাতকে পরখ করছে। ছেলেটাকে খুব মুখে রহস্যময় হাসি। লিফাত প্রশ্ন করলো, কেউ কেমন আছে জিজ্ঞেস করলে প্রতিউত্তরে তাকেও জিজ্ঞাসা করতে হয়, জানো না? বন্যা শক্ত কণ্ঠে জবাব দিল, না জানি না। বন্যা মেঘকে টেনে নিয়ে চলে গেছে। কপাল কুঁচকে শুধালো, কে ছেলেটা আবার? রসায়ন ডিপার্টমেন্টে 4র্থ বর্ষের একজন বড় ভাই। তোর সাথে কথা বলতে আসছে কেন? আল্লাহ জানে। তুই ইদানিং কেমন ক্লাসে আসিস না। একদিন আমি ফোনে কথা বলছিলাম, তখনই ছেলে ইচ্ছে করে আমার সাথে ধাক্কা খায়। আমি হঠাৎ করে ঘুরতে ধাক্কা লেগে গেছিল। কথাবার্তা নেই, হুট করে আমাকে ধমক দিয়ে চলে গেছে। এরপর থেকে দেখলেই কেমন হাসে, এটা সেটা জিজ্ঞেস করে। ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে দেই। ভাইয়াকে বলবো? না 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 না, তোর ভাইয়াকে ডেঞ্জারাস পাবলিক। ওই দিন দেখা হয়েছিল, পরে জিজ্ঞেসও করছিল আমাকে কেউ ডিস্টার্ব করে কিনা। তুই কি বলছিস? আমি না করছি। কেন? তোর ভাই মিনাজদের যে অবস্থা করেছে, আমি আর কাউকে বিপদে ফেলাতে চাই না। তাহলে আবির ভাইকে বলি, ভুলেও না তোর এই গুন্ডা পান্ডা ভাইদের আমার ব্যাপারে কিছু বলবি না। তুই গুন্ডা পান্ডা কাকে বলছিস? আমার আবির ভাই হিরো নট ভিলেন, ওকে? আর তোর ভাই? আমার ভাইও হিরো। মিনাজে যদি মেরেও থাকে, ভাইয়া কি শুধু শুধু মারছে নাকি? আমার কর্মকাণ্ডে তোর কি আমার তখন মারতে ইচ্ছে করেনি? বল করেনি? করেছে। আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার কাজে তুই আমার ওপর বিরক্ত হচ্ছিস। এমনিতে আমি নিজের ওপর বিরক্ত। সেখানে ভাই আর মিনাজকে চিনে না, আর না তামিমকে চেনে। আমার ভাই আর তানভীর ভাইয়া প্রাণ একসাথে গাথা। ওদের একজনের কিছু হলে আরেকজন জীবন ঝুঁকি নিয়ে হলেও বাঁচাবে। সেখানে সামান্য মায়ের এমন আর কি। বন্যা উদাসীন কণ্ঠে বলল, এখন চল, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মেঘ আর বন্যা ভেতরে ঢুকলো। পেছনে বসতে যাবে ঠিক ওই সময় একজন ক্লাসমেট সামনে থেকে ডেকে বলল, মেঘ তোরা এখানে আয়, তোদের জন্য সিট আছে। মেঘ আর বন্যা এগিয়ে গেল। পাশাপাশি 2টো সিট। মেঘ আর বন্যা বসলো। ওদের সামনে সারিতে লিফাতের বন্ধুরা বসা। কয়েক মুহূর্তের মধ্যেই লিফাত এসে বসলো। মেঘ আর বন্যা লিফাতকে দেখে পেছনে চলে যাওয়ার জন্য ফিসফিস শুরু করলো। লিফাত পেছনে ঘুরে উত্তেজিত কণ্ঠে বলল, আরে তোমরা এখানে? কোনো কিছু লাগলে বলো, শুধু একবার বলবা, সাথে সাথে এনে দিব। বন্যা আর মেঘ দুজনের আগে ফুসছে। বন্যা কিছু বলতে যাবে, এর আগে কেউ একজন রাগী কণ্ঠে বলল, তোর কলিজা লাগবে, দে এখন। মেঘ আর বন্যা দুজনকে চমকে উঠে পিছে ফিরে তাকালো। লিফাত আটকে উঠে সেদিকে তাকালো। চোখ পর্যন্ত ঢেকে রাখা ক্যাপটা সরাতেই তানভীরের মুখটা স্পষ্ট দেখা গেল। লিফাতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরকে দেখে বন্যা আর মেঘ দুজনই ভয় পাচ্ছে। লিফাত বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ হেসে বলল, তানভীর চোখ মুখ কুঁচকে পুনরায় বলল, কি হলো, দিবি না? মেয়েদের প্রতি এত যত্ন, যা চাইবে সাথে সাথে এনে দিবি, আর আমি সামান্য কলিজাটা চাইছি, তুই সেটা দিতে রাজি হচ্ছিস না। লিফাত, তোর থেকে এটা আশা করিনি। লিফাত হঠাৎ স্বাভাবিক কণ্ঠে হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, আরে ভাই তুমি
তোমার কি লাগবে বলো, শুধু দেখো তোমার ভাই তোমার জন্য কি করে। তানভীর চোখে মুখে বিরক্তি ভরা কণ্ঠে বলল, আপাতত তোর কলিজাটা চাইছি, তোর কলিজাটা হলেই হবে। চাইলে তোর হাতটাও দিতে পারিস, আমিও দেখি ঠিক কতজনকে জায়গা দিয়েছিস। লিফাত মুখে হাসি রেখে, একটু সর, আমাকে সাইড দে। লিফাত এগিয়ে আসতে তানভীর বসা থেকে উঠে দাঁড়ায়। লিফাত তানভীরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, প্লিজ ভাই, এভাবে জুনিয়রদের, এখানে অনেক জুনিয়র আছে, তাদের সামনে মান সম্মান ডুবিয়ে দিও না প্লিজ। তানভীর আগে কণ্ঠে গজগজ করতে করতে বলল, তোর হিসাবের খাতায় এখন অব্দি 1000 খানেক মেয়ের নাম উঠেছে, আর কত? সরি ভাই, তুমি এখানে কেন আসছো? ওরা কি তোমার কিছু হয়? অন্য কোনো কারণে আসছো? যে বন্যার পিছে ঘুরঘুর করছিস সে একান্তই আমার। তার পাশের জন আমার একমাত্র বোন আর আবির ভাইয়ের পার্সোনাল সম্পত্তি, তাই ভুল জায়গায় হাত রেখে ফেলছিস লিফাত। তোকে কি করা উচিত নিজেই বল। সরি ভাই, প্লিজ মাফ করে দাও, আমি জানতাম না ওরা তোমাদের কাছের লোক। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি লিফাত, ভবিষ্যতে কোনো মেয়ের দিকে নজর দিলে সার্টিফিকেট নিয়ে বের হতে পারবি না বলে দিলাম। প্লিজ তানভীর ভাই, এমনটা করো না। প্রয়োজনে আমি তোমার পায়ে ধরে মাফ চাইব। আবির ভাই কোথায় আছেন? ওনার পায়ে ধরে মাফ চেয়ে নিব, তবু এমন করো না প্লিজ। ঠিক আছে, লাস্টবারের মতো ছেড়ে দিচ্ছি। লিফাত একগাল হেসে উত্তর দিল, থ্যাংক ইউ ভাই। তানভীর ভারী কণ্ঠে বলল, মনে থাকে যেন। অবশ্যই। লিফাত নিজের চেয়ারে গিয়ে বসলো। পেছন ফেরা দূর কথা, ঘাড়ও কাত করেনি আর। তানভীর মেঘার বন্যাকে কিছু খাবার আগে কিনে নিয়ে আসছিল, সেগুলো দিয়ে ক্যাপ পড়তে বলল, আমি আসছি। মেঘ হাসি মুখে বলল, অনুষ্ঠান দেখবে না? আমি অনুষ্ঠান দেখতে আসিনি, যে কাজে আসছিলাম তা শেষ। অনুষ্ঠান শেষে বাসায় চলে যাস, উল্টাপাল্টা ঘুরিস না। তানভীর চলে গেছে। খুশিতে মেঘের চোখ চকচক করছে। বন্যাকে কিছু দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, দেখছিস আমার ভাই সেরাদের সেরা। তিনা বললে, ঠিকই জেনে ফেলেছে, ওই ছেলে মাপ যে চাইছে দেখছিস। বন্যা ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, তুই গিয়ে শুনছিলি মাফ নাও চাইতে পারে। মেঘ ভুরু কুচকে বলল, এই তুই কি আমার ভাইয়ের পাওয়ার নিয়ে সন্দেহ করছিস? আমি শিওর এই ছেলে ভাইয়ের কাছে মাফ চাইছে। বিশ্বাস না থাকলে ছেলেকে ডাক দে, যদি স্বাভাবিকভাবে কথা বলে তাহলে বুঝবো ভাইয়া কিছু বলেনি, আর যদি কণ্ঠস্বর বদলে যায় তাহলে বুঝবো ভাইয়া ঝাড়ছে। বন্যা ভাবলেশীনভাবে জবাব দিল, আমি পারবো না। মেঘ ভেঙচি কেটে বলল, না পারলে নাই, আমার ভাই যে হিরো তার প্রমাণ আমরা দিতেই হবে। মেঘ সামনের দিকে কিছুটা ঝুঁকে ডাকলো, এক্সকিউজ মি ভাইয়া। মেঘ ছেলেটা পিছনে না তাকিয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে জবাব দিল, জি আপু, কিছু বলবেন? আমাদের জন্য কি কোনো সমস্যা হচ্ছে? আমরা কি পিছে চলে যাব? মেঘ তাড়াহুড়ো করে বলল, না পিছে যেতে হবে না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দেখলি? এর মধ্যে রাজনীতিবিদদের আগমন ঘটলো। আশেপাশে বসা জুনিয়ররা সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। মেঘ আর বন্যা স্বাভাবিকভাবেই বসে রইল। একজনের নজর মেঘের দিকে পড়তেই সামনে 3জনকে ডেকে বলল, আকস্মিক ওরা থমকে গেল। ঘুরে এসে মেঘের কাছে দাঁড়ালো। মেঘ আর বন্যা মনে মনে ভয় পাচ্ছে, দাঁড়ায়নি বলে হয়তো ওরা বকা দিতে আসছে। তাদের মধ্যে একজন মেঘকে উদ্দেশ্য করে বলে উঠলো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো পিছনে বসছো কেন? আসো সামনে এসে বসো। মেঘ আর বন্যা দুজনেই থমথম খেয়ে বলল, না ভাই, আমরা এখানে ঠিক আছি। তা বললে হবে না আপু, আবির ভাইয়া এত করে রিকোয়েস্ট করার পরও উনি আমাদের প্রোগ্রামে আসেনি, অবশ্যই তার জন্য আমরাই দায়ী। ভাইয়া বারবার বলছিল ওনাকে নিয়ে যেন এত রকম প্ল্যান না করি, কিন্তু আমাদের মন তাতে সায় দেয়নি। ভাইয়ার জন্য স্পেশাল আয়োজন করেছিলাম, ভাইয়া কোনোভাবেই খবর পেয়েছে হয়তো, তারপর আর প্রোগ্রামে আসেনি। সেসব পুরোনো কথা বাদ দেন, এখন তোমরা যেহেতু আজকের প্রোগ্রামে আছো তাহলে তোমাদের তো সর্বোচ্চ আপ্যায়ন করা উচিত। প্লিজ তোমরা সামনে এসে বসো প্লিজ। 4-5 জন একসাথে রিকোয়েস্ট করতে শুরু করেছে। ওদের এত রিকোয়েস্ট পেয়ে বন্যা আর মেঘ ভীষণ লজ্জায় পড়ে গেছে। পুরো হল মানুষ দাঁড়িয়ে আছে মেঘ আর বন্যার দিকে, যাদের দাপটে সবাই আটকে থাকে। সেখানে তারা প্রথম বর্ষে 2টো মেয়েকে এত রিকোয়েস্ট করছে, এটা সবার পরিকল্পনার বাহিরে। মেঘ আর বন্যা বাধ্য হয়ে সামনে গিয়ে বসলো। এতে সামনে বসে প্রোগ্রাম দেখতে পেয়ে বন্যা আর মেঘ দুজনেই অস্বস্তি লাগছে, উঠে যেতেও পারছে না। একটু নড়লে 2-1জন এগিয়ে এসে জিজ্ঞেস করছে, আপু কোনো সমস্যা, কিছু লাগবে? তাই উঠেও যেতে পারছে না। প্রোগ্রামের বিরতিতে মেঘ খাবার পর্যন্ত দিয়ে গেছে, তানভীর নিচে অনেক খাবার কিনে দিয়ে গেছিল। মেঘ আর বন্যা শুধু মুখ চাওয়াচাওয়ি করে খেতে পারছে না। মেঘ বাধ্য হয়ে আবিরকে কল দিল। আবির অফিসে কাজ করছিল, গতকাল থেকে অফিসে আসছে।
অফিসে আসলেও এখনো বাইক চালানোর অনুমতি পায়নি আবির। দুদিন যাবৎ আলী আহমদ খান নিজের সাথে আবিরকে অফিসে নিয়ে যায়। আবিরও বাধ্য ছেলের মতো আব্বুর সঙ্গে যায়। মেঘ বন্যার দিকে আবির মুচকি এসে কল রিসিভ করলো। মেঘ সালাম দিল। আবির সালামের উত্তর দিল। কি ব্যাপার, তাদের আপ্যায়নে অতিষ্ঠ হয়ে যাচ্ছিস? মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জানালো। আপনি কিভাবে জানলেন? তোর আশেপাশে কখন কি ঘটনা ঘটে তার সব আপডেট আমার কাছে থাকে। ওনারা কল দিয়েছিল আমায় না জানিয়ে তোকে কিছু বলে ওদের যে কি অবস্থা হবে এটা শুধু তুই না জানলেও ওরা খুব ভালো করেই জানে। খাবার খাইছিস? না। খেয়ে নে, না হয় একটার পর একটা দিতেই থাকবে। ওদের অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ হয়ে আমি যোগাযোগ কমিয়ে ফেলেছি। এতদিনে তোকে পেয়েছে, তোকে ঠিকঠাক আপ্যায়ন না করতে পারলেও ওদের ঘুমে দুঃস্বপ্ন হয়ে যাবে, বুঝলি? মেঘ মৃদু হেসে বলল, আমাদের প্রোগ্রামে দেখতে ভালো লাগছে না, সামনে এনে বসাইছে, সব বিরক্ত লাগছে, কিছুক্ষণ দেখি বেশি খারাপ লাগে। আমার কথা বলে বেরিয়ে পড়িস। আচ্ছা, আপনি আসবেন? কেন, অনুষ্ঠান দেখতে নাকি ওদের কর্মকাণ্ড? না না, এমনি। আসবে কিনা জিজ্ঞেস করছি। আবির মন খারাপ করে বলল, জানিসই তো আব্বু বাইক নিয়ে বের হতে দেয় না। আব্বুর গাড়ি নিব না, আসলে রিক্সা নিয়ে আসতে হবে। আসবো? মেঘ খানিক ভাবলো। এমনিতে আবিরের শরীর দুর্বল, এ অবস্থায় যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সে ভয়ে মেঘ আর বলল না, না আপনার আসতে হবে না। রাগ করছিস? আমি রেখে দিয়ে আসি, সমস্যা নেই। সত্যি রাগ করিনি, আপনি পুরোপুরি সুস্থ হলে অনেক ঘুরতে পারবো, এখন না। বড় আব্বুর লক্ষ্মী ছেলে হয়ে থাকুন। আমি নিঃশব্দে হেসে বলল, সাবধানে আসিস, আর কোনো সমস্যা হলে জানাস। মেঘ ঠান্ডা স্বরে বলল, জানাবো না। কেন? কারণ আমি জানি আমার কোনো সমস্যার আগে কেউ বা কারা কোনো না কোনোভাবে আমাকে প্রোটেক্ট করবে। এত কনফিডেন্স? ইয়েস স্যার। ওকে ম্যাম, পাকনামি রেখে এখন খেয়ে নেন। আচ্ছা, আপনি খেয়েছেন? আব্বু আমাকে খাওয়ার ওপরেই রেখেছে, ঘন্টায় ঘন্টায় খাবার পাঠাচ্ছে। এখন মনে হচ্ছে অফিসে না এসে বাসা থাকলে ভালো হতো। ঠিক আছে খান, রাখি তাহলে। ওকে। মেঘ আবার ডাকলো, আবির ভাই। কিছু না, রাখছি। মেঘ কল কেটে স্বস্তিতে নিঃশ্বাস ছাড়লো। বন্যা কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেঘ ভুরু নাচিয়ে শোধালো, এখন কি আমার ভাইয়া আর আবির ভাইয়ের ক্ষমতা সম্পর্কে আইডিয়া হয়েছে? বন্যা অস্থির হয়ে বলল, সেসব হয়েছে, কিন্তু তুই আগে এটা বল, তুই আবির ভাইয়ের সাথে রিলেশন আছিস? হ্যাঁ। সত্যি? উনি কি তোকে প্রপোজ করে ফেলেছে? প্রপোজ করেননি, তবে আমি মনে মনে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কেন বলতো? তোদের এত সুন্দর কথোপকথন শুনে আমার নিজের কেমন জানি শান্তি শান্তি লাগছে। মেঘ মুচকি হাসলো, সাথে বন্যাও হাসলো। চৈত্রের উত্তপ্ত আবহাওয়ায় নগর যেন মরুভূমিতে পরিণত হয়েছে। শহর জুড়ে বৃষ্টির জন্য হাহাকার, অপরিতে শীতলের আচ্ছন্নতায় চারিদিক। আবির তবুও গর্ণ মেঘে নাজেহাল অবস্থা। পূর্বের অবস্থায় কয়েক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে। এক ফোঁটা বৃষ্টির রাত আশায় অসহায়ের মতো আকাশের পানে চেয়ে আছে সকলে। অসহ্য গরমের জন্য আজ অফিসে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। আবিরকে ফুপি সকাল থেকে অনেকবার কল দিচ্ছে। আবির সুস্থ হয়েছে শুনে বারবার যেতে বলছে, কিন্তু আলী আহমদ খান আবিরকে কোনো দিকেই যেতে দিবে না। অন্ততপক্ষে এই ভর দুপুর বেলা তো নয়, এমনকি বিকালেও যেতে দেননি। আবির বাবার মুখের ওপর দিয়ে কিছু বলতেও পারছে না। আবির বাসায় ফেরার পর থেকেই মেঘকে আর মিমকে মামুনির পেছনে পেছনে ঘুরঘুর করতে দেখছে। মামুনিরা বারবার বারণ করছে দেখে আবির এগিয়ে এসে শোধালো, কি হয়েছে তোদের? মিম চট করে বলল, ফুপি কল দিয়েছে, আমাদের বাসায় যেতে বলেছে, কিন্তু আম্মু যেতে দিচ্ছে না। আবির কয়েক স্তর ভাঁজ পড়েছে কপালে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফুপি সকাল থেকে আমাকেও বারবার কল দিচ্ছে, কোনো সমস্যা হয়েছে কিনা? আবির ফের জিজ্ঞেস করলো, মামুনি তোমাকে কিছু বলেছে? তেমন কিছু বলেনি, শুধু বলল তোরা যেন রাতে ওইখানে খাওয়া দাওয়া করিস। তোমাদের কিছু বলেনি? আমাদের শুক্রবারে দাওয়াত দিয়েছে, আবার বলল আসিফ আর আরিফকেও পাঠাবে দাওয়াতের জন্য, তোর আব্বুকেও কল দিয়ে বলবে। আমি স্বাভাবিক কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম শুধু আমাকেই কল দিয়েছে, সকালে বলেছে বিকালে আসতে পারি, কিন্তু গরমের জন্য আব্বু তো যেতে দেয়নি, জোর করে বাসায় নিয়ে আসছে। রাতে ঝড় হতে পারে ভেবে তোর চাচু ওদের পাঠাতে না করলো। এদিকে আফা বারবার কল দিচ্ছে। তানভীর কল দিয়ে বলল ওদের পাঠাতে। তানভীর নাকি কাজ শেষ করে ওর ফুপির বাসায় যাবে।
আচ্ছা, ফুপির সাথে কথা বলি, শুক্রবারে সবাই গেলেন, তাহলে আর যাওয়ার প্রয়োজন নেই, সেই বরং ভালো হবে, তাই কর। আবির ফোন হাতে নিয়ে চলে যাচ্ছে। মেঘ কপাল গুটিয়ে যেতে যেতে মেঘ দ্রুত আবিরের কাছে গিয়ে হাতে চিমটি কাটলো। আবির তাকাতে মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে তাকালো। মেঘের চোখের পাপড়ি ঘন ঘন কাঁপছে। হালিমা খান, আকলিমা খান আর মিম তিনজনের নজরেই মেঘের দিকে। মেঘ তড়িঘড়ি করে আবিরের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মেঘ চোখ মুখ গুটিয়ে কিছু একটা বুঝতে পারছে। মেঘের ইশারা বোঝানোর কথা আবিরের বোধগম্য হলো না। তারপর দুইবার ভুরু নাচিয়ে প্রশ্ন করলো। মেঘ চাপা স্বরে বিড়বিড় করলো, আজ আইরিনের জন্মদিন, সে বায়না ধরেছে আজ আমাদের নিজের হাতে রান্না করে খাওয়াবে, তার জন্য ফুপি বারবার কল দিচ্ছে। আবির মৃদু এসে প্রশ্ন করলো, তুই কি কে বলেছে? জান্নাত আপু। আচ্ছা, দেখছি কি করা যায়। আবির আলী আহমদ খানের রুমে চলে গেছে। মেঘকে ডেকে আকলিমা খান জিজ্ঞেস করলেন, আবিরকে কি বলছিস? মেঘ হাসি মুখে বলল, দেখো কাকিয়া, ফুপিরা সবাই আমাদের বাসায় আসছে, খাওয়া দাওয়া করেছে, সারাদিন সময় দিয়েছে। প্রথমবার ফুপি আমাদের যেতে বলেছে, আমাদের কি যাওয়া উচিত না? তুমি বলো। অবশ্যই উচিত, কিন্তু তোর আব্বু তো না করে গেল। আবির ভাই বড় আব্বুর সাথে কথা বলতে গেছেন, দেখবা বড় আব্বু রাজি হয়ে গেছে, তখন আব্বু আর কিছুই বলবে না। আকলিমা খান হেসে বলল, তোদের মাথায় সারাক্ষণ শুধু দুষ্টুমি বুদ্ধি ঘোরে। মেঘ আর মিম দুজনেই হাসছে। এর মধ্যে আবির বেরিয়ে এসেছে। হাসি রেখে এখন রেডি হতে যা, কিছুক্ষণের মধ্যেই বের হবি। হালিমা খান প্রশ্ন করলো, আবির তুই কি বাসা চিনিস? আচমকা এমন প্রশ্ন আবির থমথম খেলো, নীরবে ঢোক গিলল। মেঘ শান্ত স্বরে বলল, আজকাল বাড়িঘর চিনতে হয় না, বুঝছো আম্মু? ফোন নাম্বার আছে, গুগল লোকেশনে ম্যাপ দেখে নিব, আর ঠিক বাসায় চলে যাব, বুঝতে পেরেছো? হালিমা খান আর কিছু বললেন না। মেঘ আর মিম আদিকে উদ্দেশ্য করে বললেন, চল চল, রেডি হতে হবে। আদি আমতা আমতা করে বলল, আমি আম্মুকে ছাড়া যাব না, তোমরা যাও। মেঘ কপাল গুটিয়ে বলল, তুই কবে বড় হবি? মিম, চল আমরাই যাই, আবির সহজ শিকার অবধি, তোরা রেডি হয়ে আমাকে ডাকিস, ঠিক আছে? মেঘ আর মিম দুজনেই রুমে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই আবির রেডি হয়ে রুম থেকে বের হয়ে গেছে। যথারীতি আবির আর মিম দরজা থেকে ডেকে চলে আসছে। আবিরও রেডি হয়ে নিচে আসছে। মিম এখনো নামছে না দেখে মেঘ আবিরের ভয়ে চিল্লিয়ে উঠলো, এই মিম, তাড়াতাড়ি আয়। মিম রুম থেকে বেরিয়ে আসছে, পরনে বাসার জামা। দেখে মেঘ রাগী কণ্ঠে বলল, এতক্ষণেও তোর হয়নি? আবির ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন রেডি হোসনি? মিম মাথা নিচু করে বলল, তোমরা যাও, আমি যাব না। আবির প্রশ্ন করলো, কেন যাবি না? আমরা অপেক্ষা করছি, যা, রেডি হয়ে আয়। মিম চাপা কণ্ঠে জানালো, আমার যেতে ইচ্ছে করছে না, আমি যাব না। আকলিমা খান রাগে কটমট করে বলল, এতক্ষণ যাওয়ার জন্য তো দুই বোন পারি মাথায় তুললি, এখন যাবি না কেন? কি হলো? আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুই কিছু বলেছিস? মেঘ থমথম খেয়ে উঠলো, না, আমি কিছু বলিনি। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, এই মিম, কি হয়েছে তোর? চল যাই, আজকে অনেক মজা হবে। আপু, তোমরাই যাও, আমার ভালো লাগছে না। আকলিমা খান কিছুটা রেগে বললেন, থাক, ওরে আর তেল মারতে হবে না, তোরাই বরং যা। আবির গাড়ির চাবি মামুনিকে দিয়ে বলল, দুজন গেলে গাড়ি নেওয়ার প্রয়োজন নেই, চাবিটা রেখে দিও। আবির, গাড়িটা নিয়ে যা, তোর আব্বু বা চাচা শুনলে রাগ করবে। গম্ভীর কণ্ঠে জবাব দিল, ফুপিদের বাসা পর্যন্ত গাড়ি নাও যেতে পারে। আবির বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেও ছুটলো। মিম মুচকি এসে দরজার পানে তাকিয়ে রইল। তোমাদের দুজনের মাঝে আমি কাবাব মে হাঁটি হতে চাই না। আবির রিক্সা ডেকে নিজে উঠে বসলো, তারপর হাত বাড়িয়ে মেঘকে ডাকলো। মেঘ ঘাড় ফিরিয়ে আবিরকে দিকে তাকাতেই দৃষ্টি তার নিরেট। পাশাপাশি বসতে আবিরের হাতে বারবার ধাক্কা লাগছে। অজান্তে মেঘের ভেতরে বাম পাশে অনুভূত হচ্ছে। আবিরের স্পর্শ পেয়ে মেঘের মনে কল্পনায় ভাসতে শুরু করেছে। আবিরের দিকে তাকিয়ে সরাসরি মেঘের চোখে নজর পড়ল। মেঘের গভীর চাহনি, রাস্তার পাশে কৃত্রিম আলোতে আবিরের কাদম্বিনীকে অতীব মায়াবী লাগছে। মেঘ টেনে হিঁচড়ে দৃষ্টি সরালো, সেই চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আবির নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
অন্য জগতে পাড়ি জমাতে ইচ্ছে করছে। প্রায় অনেকক্ষণ অতিক্রম হয়ে গেছে, অথচ মেঘের ঘোরকে কাটাতে পারছেন। অবশেষে আবির গলা খাকারে দিয়ে ধীর কণ্ঠে বলল, আইরিনের জন্য কি নিবি? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠেছে। রিকশার গতি নিজের সঙ্গে সামলাতে নিতে পারছে না। আবির আতঙ্কিত কণ্ঠে বাম কাঁধে হাত রাখে স্বাভাবিক কণ্ঠে বলে, ঠিক আছিস? হ্যাঁ। আইরিনের জন্য কি নিব? আপনার যা ইচ্ছা নিন। আমি আন্দাজে কি নিব? মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তার জন্যই তো তার মতামত চাইছি। মেঘ আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি আমার মতামত জানতে চাচ্ছেন? বাবা, মতামত জানতে চেয়ে অন্যায় করে ফেললাম নাকি? না না, তা আমি কি তা বলেছি নাকি? হ্যাঁ করেছেন, অনেক বড় অন্যায় করেছেন। বাই দ্য ওয়ে, আপনি মেয়েদের পছন্দ জানেন না, তাহলে আমাকে অনেক সুন্দর সুন্দর গিফট কিভাবে দেন? তুই সবকিছুতে নিজের সঙ্গে তুলনা করিস কেন? তোকে কিছু দিতে গেলে আমার একবারের জন্য ভাবতে হয় না। আমি কনফিডেন্সলি বলতে পারি, আমার দেওয়া 20টা গোলাপ কিংবা 20 টাকা দামের একটা গোলাপ কিংবা 20,000 টাকা দামের দুইটা গিফট, দুইটাই তোর কাছে সমান গুরুত্ব। বাকিদের ক্ষেত্রে আমি তা বলতে পারবো না। মেঘ বিপুল চোখে তাকিয়ে আছে, মনে মনে আওড়ালো, এই কনফিডেন্টটা নিয়ে আমায় প্রপোজ করতে পারেন না? আপনি তো জানেন আমি হ্যাঁই বলবো। তাহলে কেন প্রপোজ করেন না? আবির ঘাড়ের কালো পল্লব চোখ রেখে বলল, এভাবে তাকাস না মেঘ, তছনছ হয়ে যাব। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। আবির ভাই নামক অসুখটা ইদানিং মেঘকে আষ্টে পিষ্টে ধরেছে। আবিরের বলা কথা, আচরণ সবেতে অন্যরকম মাধুর্যতা মিশে আছে। ধীরে ধীরে মেঘ বুঝতে পারছে আবির ভাই তার জীবনের বিশাল আকৃতি গাছে নেই ভূমিকা পালন করছে। গাছের শেকড় তার ডালকে পালার মতো করে মেঘকে অশুভ আঁচল থেকে আগলে রাখছে আবির। আইরিনের জন্য গিফট কিনে যত সময় বাসায় উপস্থিত হয়েছে ততক্ষণে তার মেয়েও চলে গেছে। আড্ডা খাওয়া দাওয়া শেষে প্রায় রাত করে ফুপির বাসা থেকে বেরিয়ে পড়েছে। ততক্ষণে আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে মেঘের গর্জন। মেঘ উৎফুল্ল মেজাজে হাঁটছে। তানভীর বাসা থেকে বেরিয়ে তপ্ত স্বরে, ভাইয়া অনেক রাত হয়ে গেছে, তুমি বরং বনুকে বাইক দিয়ে নিয়ে যাও। বাসা থেকে অনুমতি নিয়ে প্রথমবারের মতো ওকে নিয়ে রাতের বেলা বের হয়েছি, আর তাড়াতাড়ি বাসায় চলে গেলে কিভাবে হবে? তাছাড়াও আব্বু আমায় বাইক চালানোর অনুমতি দেয়নি। হাজার হোক আমি আব্বুর বাধ্য সন্তান, আব্বুর অনুমতি ব্যতীত বাইক চালাতে পারি না। দিনের অবস্থা ভালো না, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে, তারপর ভিজে যেতে হবে। বুঝলাম, সমস্যা কি? জ্বর হলে না হয় দুজনেরই হলো। তানভীর আগে সরে বলল, একবার জ্বরের ভোগে শিক্ষা হয়নি তোমাদের? আমি নাকুচকে বলল, তখন তো একসাথে ভিজছিলাম নাকি? তাছাড়া মাঝে মাঝে বৃষ্টি বিলাস করা ভালো, এতে ভালোবাসা বাড়ে, বুঝিস? হ্যাঁ, তোমার প্রেম বিষয়ক আজগুবি লজিক খুব ভালোভাবেই বুঝি। আবির এগিয়ে যেতে যেতে বলল, তুই কিন্তু একাই বাসায় যাস না। তানভীর চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য আমি গাছতলায় বসে থাকি আর শুধু শুধু বৃষ্টিতে ভিজি নাকি? আবির ঘাড় ঘুরিয়ে মুচকে এসে বলল, ভাইও তোর, বোনও তোর, দায়িত্বটাও তোর। আবির হাসতে হাসতে চলে গেছে। তানভীর না চাইতেও মৃদু হাসলো। আবির যখন যা ইচ্ছা তাই বলে, এটা তানভীর থেকে কেউ ভালো জানে না। আবির সব পাগলামি একমাত্র সাক্ষী তানভীর। আবিরের বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে মনে হয় এখন, তাই ভিজতে হবে। তানভীর বাইক স্টার্ট দিয়ে ওদের পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তাড়াতাড়ি চলে এসো। মেঘ আশেপাশে তাকাচ্ছে আর গুটি গুটি পায়ে হাঁটছে। বেশ কিছুক্ষণ রাস্তা পর্যবেক্ষণ করে হঠাৎ বলল, এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢুকাই যেত, তাহলে আনেননি কেন গাড়ি? কেন আনিনি তার উত্তর এখন তোকে দিতে পারবো না, সময় হলে নিজেই বুঝতে পারবি। মেঘ বলার মতো কোনো কথাই খুঁজে পেল না, চুপচাপ হাঁটছে। আবিরও নিশ্চুপ হাঁটছে। কোলাহল শূন্য নির্জন পথ, রাস্তা গুটিয়ে বাইক আপন গতিতেই ছুটছে। ফুপিদের বাসার গলি থেকে বেরিয়ে অনেকটা এগিয়ে গেছে মেঘ। হঠাৎ বেকুল কণ্ঠে শুধালো, আমরা বাসায় যাব কিভাবে? বাসায় না গেলে হবে না? মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে আছে। এমনিতে অনেক রাত হয়ে গেছে, কোথায় তাড়াতাড়ি বাসায় যাওয়ার ব্যবস্থা করবেন তা না উল্টো মজা করছেন। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করলো। মেঘের গর্জনে শব্দে বৃষ্টির বড় বড় ফোঁটা দেখে মেঘ বেশি পছন্দ হলেও রাতের বেলা বিদ্যুৎ চমকান্তে মেঘের কলিজা শুকিয়ে যাচ্ছে। আতঙ্কে মেঘের হাঁটার গতি কমে গেছে, বারবার আকাশের পানে তাকাচ্ছে আর আস্তে আস্তে হাঁটছে। আবির বেশ কিছুক্ষণ যাবত মেঘের ভাব পর্যবেক্ষণ করে শুধালো, কোনো সমস্যা? মেঘ কাঁদো কাঁদো মুখে বলল, আপনি গাড়ি নিয়ে আসেননি কেন? আমার ভয় লাগছে, রাস্তায় একটা রিক্সাও এখন
নেই, কিভাবে বাসায় যাব? আবির নির্লিপ্ত জবাব এলো, আমি ভেবেছিলাম তুই অনেক সাহসী মেয়ে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমি দিনের বেলা সাহসী, কিন্তু রাতের বেলা ভীষণ ভীত। আবির শান্ত চোখে চেয়ে মনে মনে বলল, এটা ভালো। এটা ভেবে মৃদু হাসলো। মেঘের এদিকে মনোযোগ নেই। এবার বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গা কেঁপে উঠছে। আবির উদাসীন কণ্ঠে শুধালো, আমি কাছে থাকা সত্ত্বেও তুই তো ভয় পাচ্ছিস, তাহলে আমি থেকে কি লাভ হলো? মেঘ নিশ্চুপ। ফুটপাত দিয়ে হাঁটছে দুজন, কারো মুখে কোনো শব্দ নেই। আবির কিছু বলতে চেয়েও বারবার ঢোক গিলে কথা গিলে ফেলছে। বৃষ্টি স্নান পথে প্রেয়সীর হাতে হাত রেখে বুকের বাম পাশে প্রকোষ্ঠে লুকিয়ে থাকা কথাগুলো সুপ্ত ইচ্ছে আবিরের মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু অদ্ভুত এক দেওয়াল বারবার আটকে দিচ্ছে আবিরকে। পারিবারিক নামক বেড়াচাল আবিরকে আবদ্ধ করে রেখেছে। মেঘ আবিরকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, কিন্তু আবিরকে পাওয়ার জন্য আদৌ কি মেঘ পরিবারের সামনে দাঁড়াতে পারবে? যেখানে আবির নিজে বাড়ির সবার সামনে মুখোমুখি হওয়ার ভয় পায়। ক্ষণে ক্ষণে বৃষ্টি পড়ছে, সেই সাথে বিদ্যুৎ চমকানোর মাত্রাও বেড়েছে। দুজনে কাক ভেজা হয়ে গেছে। আবিরের পরনে নেভি ব্লু শার্টটা ভিজে গায়ের সাথে একেবারে লেপটে গেছে। ফোন আর ওয়ালেটটা ফুপির বাসা থেকে পলিথিনে পেঁচিয়ে নিয়ে আসছিল। মেঘ আর থ্রি পিস পরেছিল, চুলে খোপা করে মাথায় ওড়না দিয়েছিল, কিন্তু বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থা। সরু রাস্তায় বড় বড় কদম ফেলায় আবির মেঘের থেকে কিছুটা এগিয়ে গেছে। প্রবল বৃষ্টিতে মেঘ হাঁটতে পারছে না। আবির সামনে থেকে মেঘের দিকে তাকিয়ে তেজপূর্ণ কণ্ঠে বলে উঠল, আপনি আমায় ফেলে চলে যাচ্ছেন কেন? দেখছেন আমি ভয় পাচ্ছি? আবির পদযুগল থমকে গেছে। এক পলক সামনে তাকাইয়ে পুনরায় আর চোখে চেয়ে গুরুগম্ভীর করে বলতো, কোলে নিতে হবে? মেঘ শত ব্যস্ত হয়ে আবিরের দিকে তাকালো। সহসা মনে পড়ে গেল আবিরের সঙ্গে এক বিকেলে বৃষ্টিতে ভেজার ঘটনা। সেদিন হোটেল খাওয়ার পর আবির কোলে তোলার ঘটনা মনে পড়তে মেঘ থমথম খেয়ে গেল। না না, আপনি শুধু আমার কাছাকাছি থাকুন। আবির নিজের হাত বাড়ালো। মেঘ এক হাতে আবিরের হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু মেঘের ছোট্ট হাতটা আবিরের মোটা হাতকে ঠিকমতো ধরতে না পেরে সহসা দু হাতে আবিরের বাহু চেপে ধরেছে। আবির চাপা স্বরে বলল, মুরগির কলিজা নিয়ে রাতে ঘুমাস কিভাবে তুই? মেঘ ঠোঁট উল্টে আবিরের দিকে তাকিয়ে আবারও বিদ্যুৎ চমকাতে মেঘ ভয়ে দু হাতে আবিরের বাহুটা আরো শক্ত করে জড়িয়ে ধরে। আবির নিজের হাতে মেঘের হাতের ওপর রাখে কোমল কণ্ঠে বলল, ভয় পাস না, আমি আছি তো। আবির স্পর্শ সেই মুহূর্তে মোলায়েম কণ্ঠে বলা ছোট্ট একটা কথায় মেঘের মন থেকে ভয় ডর এক নিমিষে চলে গেছে। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের পানে চেয়ে মুচকে এসে বলল, আমার আবির ভাই আমার পাশে থাকলে সবকিছু আর কিছুই হয় না আমার। আর যদি আমার মৃত্যু হয় তবে যেন আবির ভাইয়ের বুকে মাথা রেখে মরতে পারি। আস্তে আস্তে মেঘের ভয় অনেকটা কেটে গেছে। আবির হাঁটার সাথে তাল মিলিয়ে মেঘও নিজের মতো হাঁটছে, তবে আবিরের হাত একবারের জন্য ছাড়ছে না। মেঘ আর আবিরের ফুপিদের বিষয়ে টুকিটাকি কথা বলছে। মেঘ আর আবির ফুপির বিষয়ে টুকিটাকি কথা বলছে। এত বছর আবিরের নিয়ে তেমন কোনো মাথা না ঘামালেও এখন আবিরের ব্যাপারে মেঘের খুব চিন্তা। আচমকায় প্রশ্ন করে বসলো, আবির ভাই, আপনি কি এখনো সিগারেট খান? আবির ভুরু গুটিয়ে বলল, না। কেন? সত্যি করে বলুন, আপনি কবে সিগারেট খাওয়া শুরু করেছিলেন আর কবে শেষ করেছেন, নাকি এখনো খান? রোমান্টিক আবহাওয়ায় মেঘের এমন প্রশ্ন আবিরের কাটা খায় নুনে ছিটার মতো লাগছে। আবির কাটা লাগায় বলল, এখন এসব প্রশ্ন করার সময়? মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল, তার মানে আপনি এখনো সিগারেট খান? আবির বিরক্ত হয়ে মেঘের দিকে তাকালো, তারপর এদিক সেদিক ঘুরে গম্ভীর কণ্ঠে বলল, আমি মিথ্যা কথা বলি না মেঘ। তারপরে তোর যদি আমাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আমি আর কিছুই বলবো না। মেঘ হতবাক হয়ে গেছে। আবিরের ইদানিং কিছু বললে ইচ্ছাত করে ওঠে, বিশেষ করে বিশ্বাস নিয়ে কোনো কথা বললে তাইলে আর দেখার উপায় নেই। মেঘ মনোযোগ দিয়ে কতক্ষণ আবিরকে দেখে প্রশ্ন করলো, কি হয়েছে আপনার? এভাবে কথা বলছেন কেন? আবির জোর গলায় বলল, আমি কখনো বিশ্বাস ভঙ্গ করিনি কারো, তোর তো আরো নয়। সিগারেট আমার নেশা না। যখন কোনো বিষয় খুব বেশি রেগে থাকি, দিশা পাই না, তখন একটু সিগারেট খেতাম, এইটুকুই। তারপরও এত বছরের হাতে গোনা কয়েকটা সিগারেটই খেয়েছি, এসব এখন অতীত। সিগারেট ছেড়েছি বহুদিন হলো, ছোঁয়াও নিয়ে এই পর্যন্ত। সেই দিনের পর তুই কোনোদিন আমার হাতে সিগারেট দেখেছিলি? রুমে দেখেছিস, নাকি গায়ে কোনো সিগারেটের গন্ধ পেয়েছিস? তবুও কেন এত অবিশ্বাস? তোর সন্দেহের তালিকায় কেন সবসময় আমার নামটাই থাকে? এখনো এই মানুষটাকে কি একবারের জন্য বিশ্বাস করা যায় না?
আবির একলা হতাশা নিয়ে কথাগুলো বলছে। শেষ প্রশ্নগুলো আবিরের গলা কাঁপছিল। অজানা এক ক্রোধে আবির আবার দগদগ স্বরে বলল, তানভীরকে কল দিয়ে তোকে নিয়ে যেতে বলি। মেঘ আর্তনাদ করে উঠল, কেন? আর যাই হোক, আবির কখনো কাউকে জোর করবে না, অন্তত পক্ষে তাকে বিশ্বাস করাতে তো নয়। আমার গাড়িটা সত্যি আনা উচিত ছিল। মেঘ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি আপনাকে বিশ্বাস করি, অনেক বেশি বিশ্বাস করি। সত্যি বলছি, ভাইয়াকে কল দিবেন না প্লিজ, আমি আপনার সাথে যাব। আবির উদাসীন কণ্ঠে বলে, যেখানে তুই আমাকে বিশ্বাস করতে পারিস না, সেখানে তোর বাবা মায়ের চোখে আমি তো মস্ত বড় অপরাধী হয়ে যাব। তোর জল হলে কেউ আমায় ছেড়ে কথা বলবে না। আবির দুই পায়ে এগোতেই মেঘ এক হাতে আবিরের আঙ্গুল চেপে ধরে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এমন করবে না প্লিজ। সরাসরি আবিরের শার্ট আটকে ধরেই সাফাই দেওয়ার মতো করে আকুল কণ্ঠে বলল, আমি আর কোনোদিন আপনাকে এমন কথা বলবো না। আপনি কখনো অবিশ্বাস করব না। আপনি যা বলবেন সে অবস্থাতেই সব মেনে নিব, বিশ্বাস করে ফেলবো। প্লিজ রাগ করবেন না, আমি কান ধরছি, প্লিজ। এতক্ষণ আবির শক্ত থাকলো। মেঘের শেষ বাক্য আবির তৎক্ষণাৎ মেঘের হাত চেপে ধরলো। মেঘের হাত তখন আবিরের বুকে ছিল। সবেমাত্র কান ধরার জন্য হাত তুলতে যাচ্ছিল, তার আগে আঁকড়ে ধরেছে। আবিরের রাগ মুহূর্তেই কমে গেছে। কণ্ঠে ভারী করে বলল, অতি সামান্য কারণে আবির কাউকে এত বড় শাস্তি দিবে না। মেঘ ফের বলে উঠল, আপনি রাগ করলে আমার খুব ভয় হয়। আবির অনুসৃত কণ্ঠে বলল, কিসের ভয়? মেঘ বিড়বিড় করে বলল, আপনাকে হারানোর। ঝুম বৃষ্টিতে মেঘের বিড়বিড় করে বলা কথাটা আবির ঠিকমতো বুঝতে পারেনি। শিওর হতে আবির পুনরায় শুধালো, কি বললি? মেঘ কিছু না বলে আবিরের ওপর মাথা ঠেকালো। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার কারণে মেঘের শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আকস্মিক ভয়ে আবিরের বুক কাঁপছে। মেঘের শরীর যদি আবার খারাপ হয়, আবির তড়িৎ ঘড়ি করে শরীর খারাপ লাগছে। মেঘ সহসা আবিরের থেকে দূরে সরে দাঁড়ালো। প্রিয় মানুষটা সহজাত পেয়ে মানুষ সব ভুলে যায়। মেঘের কিছুটা এমনই হয়েছিল। ঘোরের মধ্যে তখন আবিরের বুকে মাথা রেখেছে, সেটা খেয়ালই হয়নি। আবির ডাকতে মেঘ ঘোর কেটে গেছে। লজ্জায় মাথা নিচু করে সামনে এগিয়ে যাচ্ছে। আবির পিছু পিছু ডাকছে, কিন্তু মেঘ তাকাতে পারছে না। আবির এগিয়ে এসে মেঘের মাথায় হাত দিয়েছে, যেন সরাসরি বৃষ্টির পানি মেঘের মাথায় না পড়ে। মেঘ চোখ তুলে তাকিয়ে দেখে, পুনরায় লজ্জায় চোখ নামিয়ে ফেলে। আবির ভাই মানুষটা কেমন জানি। মেঘ চোখ তুলে তাকিয়ে দেখলো, একবার পুনরায় লজ্জায় নামিয়ে নিল। আবির ভাই মানুষটা কেমন জানি। এই রাগ করেন, এই ভালোবাসার চাদরে মরিয়ে নেন। ওনার মতো মানুষ খুঁজে পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। মেঘ সেদিকে খেয়াল নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে অসহায়ের মতো মেঘকে বৃষ্টিতে ভিজে এখন নিজেই টেনশন করছে। মেঘ সেদিকে খেয়াল নেই, নিজের মতো ঘুরছে আর চায়ের দোকান খুঁজছে। জীবনে প্রথমবার গভীর রাতে বৃষ্টিতে ভিজছে। মেঘের মন এমনিতেই খুব উতাল হয়ে আছে, তার উপর সাথে আবির ভাই। বাসার সব চিন্তা ভুলে বৃষ্টি উপভোগ করছে আর আবিরের সঙ্গে খুনসুটিতে মেতে আছে। অবশেষে একটা চায়ের দোকানে মেঘকে বসিয়ে আবির পকেট থেকে ফোন বের করে ওয়ালেট বের করেছে। ওপরে টিনের চালে টুপটুপ বৃষ্টি পড়ছে। মেঘ আপন মনে বসা থেকে চালের দিকে চেয়ে আছে। টিনের চালে মাতাল করার শব্দে মেঘের ভাবনায় ছন্নছাড়া হয়ে গেছে। বৃষ্টির শব্দ ভালো লাগছে। হ্যাঁ, অনেক আগে বর্ষাকাল নানা বাড়িতে গেলে এমন শব্দ শুনতো, অনেক ভালো লাগতো। কত বছর পর আবার শুনছে। আবির প্রশ্ন করলো, লাল চা খাবি না দুধ চা খাবি? লাল চা। ঠিক আছে ম্যাম। আবির চলে গেছে। হঠাৎই মেঘের কানে আবিরের কণ্ঠ বেজে উঠছে, ম্যাম আপনি আসুন, চা আমি বানাচ্ছি। মেঘ আতকে উঠে পিছনে ঘুরলো। সত্যি সত্যি আপনি চা বানাচ্ছেন? মেঘ তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। ভেতরে থাকা হৃৎপিণ্ডটা ছুটছে দিক বিদিক। ঠোঁট ফুটে উঠছে শান্তির প্রশান্তি। আকস্মিক কণ্ঠে দুশ্চিন্তার ভয়। নিজের অজান্তেই বলে উঠল, এত সুখ আমার কপালে সইবে তো? সঙ্গে সঙ্গে মেঘ নিজের মাথায় গাড্ডা মেরে বলল, কি সব বাজে কথা ভাবছিস? আবির 2 কাপ চা বানিয়ে এগিয়ে আসলো। আদা লেবু দিয়ে 2 কাপ চা করেছে। আবিরে দেখে মেঘ পুনরায় চেয়ারে বসলো। মেঘ 1 কাপ চা এগিয়ে দিয়ে অপর পাশে চেয়ারে বসে চায়ে চুমুক দিল। মেঘ 1 চুমুক চা খেয়ে মেঘ মুগ্ধ হয়ে আবিরের পানে চেয়ে জিজ্ঞেস করলো, আপনি আর ঠিক কি পারেন একটু বলবেন? আবির নির্বিকার ভঙ্গিতে বলল, বলতে পারবো না, তবে প্র্যাকটিক্যাল সব পারবো। বাহ, বড় আব্বু আর বড় আম্মুর একমাত্র ছেলে আপনি।
আপনি ছেলে না, আপনি ছেলে হয়ে যা পারেন আমি মেয়ে হয়ে তার অর্ধেকও পারি না। আবির উদ্দীপ কণ্ঠে বলল, আমি কখনো ভদ্র ছেলে ছিলাম না। আমি এক নম্বরে অসভ্য এবং অভদ্র একটা ছেলে। তাছাড়া তোকে কাজ শিখতে বলছে কেউ? তোর যখন যা লাগবে শুধু অর্ডার করবি। মেঘ প্রশ্ন করলো, আপনি অভদ্র? এটা কে বলেছে? তোর আব্বু। মেঘ হেসে বলল, আব্বুর চোখে দুনিয়ার সব ছেলে অভদ্র। দেখবেন দুদিন পর পর আদিকেও এইভাবে কথা শোনাবে। আবির মলিন হাসলো। নিষ্ঠুর এই পৃথিবীতে সবার প্রিয় হয়ে ওঠা অসম্ভব, তবে আবিরের প্রচেষ্টা শুধু নিজেকে প্রমাণ করা। আবির ভদ্র, অভদ্র নাকি অসভ্য তো বটে, মেঘের কাছে পেয়ে আরো বেশি অসভ্য হয়ে যায়। এজন্য মেঘের দিকে ঠিকমতো তাকাচ্ছে না। আবির ফোন চেক করতেই দেখলো মোট 27টা কল আসছে বাসা থেকে। 8টা কল ফুপির, তানভীরের 4-5টা। ফুপি রাকিব কয়েকবার কল দিয়েছে। এখন ফোন দিলেই যে যার মতো কথা শোনাবে, তারপর আবার মন খারাপ হবে, সেইভাবে কাউকে কল ব্যাক দেয়নি। রাস্তায় একটা মেডিকেল শপ থেকে মেঘকে ওষুধ কিনে খাইয়ে দিয়েছে যাতে জ্বর না আসে। আবির আশেপাশে রিক্সা খুঁজছে। বাসার মানুষ থেকেও বেশি টেনশন মেঘকে নিয়ে, কারণ মেঘকে সামাল দেওয়ার মতো মানসিক অবস্থা আবিরের নেই। বৃষ্টিতে ভিজে চিকচিক করছে দুগাল, গোলাপে ভেজা পাপড়ির মতো লাল টকটকে হয়ে আছে তার ঠোঁট। কিন্তু মেঘ নিজের মতো করেই কথা বলছে, হুটহাট আজগুবি প্রশ্ন করে শুরু করে দিয়েছে। তাই মেঘকে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে চাচ্ছে। একটা ফুলের দোকান দেখে মেঘ বলে উঠল, আবির ভাই, আমাকে একটা গোলাপ ফুল কিনে দিবেন? না। কেন? গোলাপ ব্যতীত কোন ফুল নিবি নে? লাল গোলাপ ফুলগুলো খুব সুন্দর লাগছে, একটা নেই? বললাম তো না। মেঘ মন খারাপ করে দুটো বেলি ফুলের মালা নিয়েছে। আবির টাকা দিয়ে বেরিয়ে এসে বলল, যে দে পরিয়ে দিই। প্রয়োজন নেই। কেন? কারণ এগুলো মিমের জন্য নিয়েছি। ওয়েট, আরো কয়েকটা নিয়ে আসি। লাগবে না। আমার জন্য আনে লাল গোলাপিয়ে নিয়ে আসুন। আবির গম্ভীর কণ্ঠে বলল, চল সামনে যা, সামনে হয়তো রিক্সা পাবো। মেঘ উষ্ণ স্বরে বলল, তবুও গোলাপ দিবেন না? না। মেঘের আগে ফসতে ফসতে চলে যাচ্ছে। বৃষ্টি কমে এসেছে, তবে গাছ থেকে টুপটাপ বৃষ্টির পানি পড়ে চলেছে। মেঘ আবিরের গমনের দিকে চেয়ে আছে। আবির মেঘের গমনের দিকে চেয়ে ভারী কণ্ঠে বলল, যে ফুল তোকে অন্য কোনো ছেলে দিতে চেয়েছিল, সেই ফুল আমার চোখে বিষের মতো। আবির সেই বিষ ছুবে না। এদিকে তানভীর বাসার কাছে গাছের নিচে বাইকে বসে আছে আর ওদের জন্য অপেক্ষা করছে। বৃষ্টি কমতেই আবির কয়েকবার কল পর্যন্ত দিয়েছে। আবির ফোন ধরছে না। হঠাৎ বন্যার কথা ভেবে কল দিল বন্যার নাম্বারে। অনেকদিন পর বন্যাকে কল ঢুকেছে। প্রথমবার রিসিভ হলো না। দ্বিতীয়বার রিসিভ করার সঙ্গে সঙ্গে বন্যা বলল, হ্যালো। তানভীর কপাল গুটিয়ে বলল, বাহ, এত অপরিচিত হয়ে গেলে। বন্যা তৎক্ষণাৎ বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি তানভীর ভাই, নতুন ফোনে নাম্বার সেভ ছিল না। ও আচ্ছা, ফোন কবে কিনলা? আজকে কিনেছি। আপনি কি বাহিরে? হ্যাঁ। কেন? বৃষ্টি বাতাস এসবের শব্দ শুনে মনে হলো, আচ্ছা, গাছতলায় বসে আছি তাই এখন শব্দ হচ্ছে। গাছতলায় কেন? এমনিতে একটু কাজ ছিল। রাতে খেয়েছো? জি। আপনি? ফুপিদের বাসা থেকে খেয়ে আসলাম। ফুপিরা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো থাকুন, রাখি এখন। কেন? ঘুমাবো। আচ্ছা, ঘুমাও। তানভীর কথা শেষ হওয়া মাত্র আবির আর মেঘ আসছে। রীতিমতো তিনজনেই কাক ভেজা হয়ে বাসায় ফিরেছে। 11টার ওপর বাজে, অথচ 3 ভাই সোফায় বসে আছে। কাঠগড়ায় মেঘ, আবির আর তানভীর। মেঘ হাঁচি দিতেই আবিরের মাথা নিচু করে কপাল গুটিয়ে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ধরেছে। আজ একটা ঘূর্ণিঝড় হতে চলেছে, তার সূচনা মেঘের একটা হাঁচি দিয়ে করে দিল। আবির মাথা নিচু করে মেঘকে আস্তে করে বলল, রুমে যা। মেঘ কোনো দিকে না তাকিয়ে ভেজা জামা নিয়ে নিজের রুমে ছুটেছে। রুমে ড্রয়িং রুম সিঁড়ি ভিজে গেছে। আলী আহমদ খান মেঘের দিকে একবার তাকিয়ে পুনরায় আবিরকে দেখলো। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, তোমাদের এই কি অবস্থা? আবির সাফাই দেওয়ার স্বরে বলল, আপনি বলেছেন বাইক যেন না চালায়, আর রাস্তায় রিক্সা পাইনি, গাড়িও নেইনি। গাড়ি নামনি কেন? ফুপির বাসা পর্যন্ত গাড়ি ঢুকবে না কিনা শিওর ছিলাম না। বাসা পর্যন্ত যদি না যায় তাই গাড়ি নিয়ে যাইনি। গাড়ি নিয়ে গেলে রাস্তায় রাখবো? বাসা পর্যন্ত না যাক,
রাস্তা পর্যন্ত নিয়ে যেতাম, রাস্তায় রাখবো, তারপর অ্যাক্সিডেন্ট হলে চুরি হয়ে গেলে গাড়িটা কে কিনে দিবে? আমি? আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি না কিনলে তোমার বাপেই না হয় দায় নিত। যতই হোক গাড়িটা তোমার বাপেরই। আবির মৃদু হেসে বলল, আমার জন্য কাউকে কোনো দায় নিতে হবে না, আর আমি অযথা কোনো দায় নিতে চাই না। মোজাম্মেল খান এবার চেঁচে উঠলেন, তোমাদের ঘাটতেরামির জন্য আমার মেয়ে কেন ভিজিয়েছো? ওর কিছু হলে? আবির রাশভারী কণ্ঠে বলল, আপনার মেয়ের কিছু না হলেই তো হলো। এত রাতে এখানে কথা বাড়ে ঝামেলা হবে ভেবে মোজাম্মেল খান হুঙ্কার দিয়ে সোফা ছেড়ে উঠে চলে গেছেন। ইকবাল খানও নিজের রুমে চলে গেছে। আলী আহমদ খান কাজের মহিলাকে ডেকে ফ্লোর মুছার কথা বলে নিজের রুমে চলে গেছে। আবির ভেতরে ভেতরে ফুটছে। রুমে গিয়ে রাগে বিছানার ওপর ফোন ছুঁড়ে ফেলে সোজা ওয়াশরুমে চলে গেছে। আবিরের রাগের একমাত্র কারণ সে নিজেই। আবির ওয়াশরুমে গিয়ে রান্নাঘরে এসে মেঘের জন্য স্যুপ আর কফি করে নিয়ে গেছে। মেঘকে ডাকতে মেঘ দরজা খুলে স্বাভাবিক কণ্ঠে বলল, ভেতরে আসুন। আবির গুরুতর কণ্ঠে বলল, না থাক, কখন আবার চেঁচিয়ে তোর আব্বুকে ডাকবি? মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। খাবারগুলো নিয়ে আসলো, আবিরের সঙ্গে সঙ্গে চলে গেছে। তানভীর ফ্রেশ হয়ে আবিরের রুমে আসছে, মূলত মিনহাজের ব্যাপারে কথা বলতে আসছে। আবিরের অ্যাক্সিডেন্টের পর থেকে মেঘের মতো আবিরও ওদের ব্যাপারে মাথা ঘামায়নি। তানভীর প্রথম দু একবার জিজ্ঞেস করলেও এরপর আর কোনো কথা বলেনি। তানভীর আজ নিজে থেকে কথা বলতে আসছে। আজ শুক্রবার, ফুপির বাসাতে আসতে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। নামাজ পড়ে সবাই রওনা দিয়েছে। আবির, তানভীর, মেঘ, আদি, ইকবাল খান সবাই যাচ্ছে গাড়িতে করে। বাকিরা আলী আহমদ খানের গাড়িতে। আরিফ আর আসিফ দুজনে গলির মোড় থেকে ওনাদের নিয়ে গেছে। মিম আরিফকে দেখে বড় করে ভেঙচি কাটলো। আত্মীয়তার সম্পর্কের খাতিরে আরিফ মৃদু হাসলো। মেঘ সারাদিন সামলে রেখেছে যেন কোনো অঘটন না ঘটে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকালে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী পরশু থেকে রমজান শুরু, তাই ফুপিদের জোরাজুরি করে সবাই আজকে আসতে হলো। ফুপিদের সাথে সবাই খুব ফর্মাল সম্পর্ক। আবিরা ফুপিকে যতটা আপন করে নিয়েছে, বড়রা ঠিক ততটা পারছে না। মাঝরাতে হঠাৎ আবিরের ফোনে কল বেজে উঠেছে। আবির ঘুমের ঘরে প্রথমবার কেটে দিয়েছে। অনেকক্ষণ বাদে আবারও ফোনে কল বেজে উঠেছে। আবির কল রিসিভ করে আধঘুম অবস্থায় জিজ্ঞেস করলো, কে? পেতনি।